বন্যায় পানির নিচে ঘরবাড়ি, 4 দিন ধরে নৌকায় বসবাস বৃদ্ধ দম্পতির। বিএনপিকে কেউ দাবায় রাখতে পারবে না, বলছেন গয়েশ্বর। জানাবো পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে কৌশলী আওয়ামী লীগ। এবং সর্বশেষ জানাবো তিস্তা ইস্যু, শেখ হাসিনা চীন সফরের আগে যে বার্তা দিচ্ছে ভারত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বন্যায় পানির নিচে ঘরবাড়ি, 4 দিন ধরে নৌকায় বসবাস বৃদ্ধ দম্পতির। 4 দিন ধরে নৌকায় খুব কষ্ট করে আছি, ঘরের ভেতর এক গলা পানি, বউ ছেলে নাতি সহ নৌকায় রান্না করি, নৌকায় খাই, নৌকায় ঘুমাই, খুব কষ্টে আছি বাহে। কান্না জড়িত কণ্ঠে এভাবে কথাগুলো বলছিলেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের চর গুজিমারি গ্রামের বৃদ্ধ শামসুল আলম আঞ্জু আরা বেগম দম্পতি। তবে শুধু শামসুল আলম আঞ্জু আরা বেগম দম্পতি নয়, খোঁজ নিয়ে দেখা গেছে চর গুজিমারি গ্রামের শতাধিক ঘরবাড়ি বন্যার পানিতে তলিয়ে গেছে। যে যার মতো আশ্রয় নিয়েছে উঁচু বাঁধ কিংবা আশ্রয় কেন্দ্র, অনেকে পরিবার পরিজন নিয়ে ঠাঁই নিয়েছেন স্বজনদের বাড়ি। যাদের যাওয়ার উপায় নেই তারা ঘরের সঙ্গে নৌকা বেঁধে নৌকায় বসবাস করছেন। তবে বেশি সমস্যা রয়েছেন পশু পাখি ও ছোট বাচ্চাদের নিয়ে। আঞ্জুয়ারা বেগম বলেন, বড় ছেলে ও ছেলের বউকে গুচ্ছ গ্রামে রেখে আসছি। ওই 4 দিন আমার স্বামী, বড় ছেলে ও নাতিরে নিয়ে নৌকায় থাকি। একদিনে বন্যার কষ্ট, অন্যদিকে বাড়িতে কেউ না থাকলে ঘরের জিনিসপত্র হারানো বা স্রোতে ভেসে যায়। আশপাশে কোনো উঁচু জায়গা নেই যে সেখানে থাকবো, সব মিলিয়ে কষ্টে আছি বাহে। গুজিমারি গ্রামের আসলাম হোসেন বলেন, আমার চরের প্রতিটি বাড়ি পানিতে তলিয়ে গেছে। কেউ নৌকা, কেউ বা মাচান করে উঁচু স্থানে রয়েছেন। এখানকার প্রতিটি পরিবার খুব কষ্টে আছে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রকিবুল হাসান জানান, জেলার উপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদ নদীর পানি আরো 48 ঘন্টা বৃদ্ধি পেতে পারে। ব্রহ্মপুত্রের 3টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, অন্যান্য নদ নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে। বিএনপিকে কেউ দাবায় রাখতে পারবে না, বলছেন গয়েশ্বর। বিএনপিকে কেউ দাবায় রাখতে পারবে না বলে মন্তব্য করে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, বিএনপি নেতাকর্মীরা মামলা হামলায় কখনো কাবু হয় না, কারণ বিএনপি জনগণের দল। এই দল দেশ ও জনগণের কথা বলে। এই দলের নাম নিশানা মুছে ফেলা সম্ভব না। গয়েশ্বরচন্দ্র রায় বলেন, ফ্যাসিবাদ ও স্বৈরাচারের একটি ধর্ম আছে, কিন্তু শেখ হাসিনার কোনো ধর্ম নেই। বাংলাদেশ মাফিয়ারা আজ পার্লামেন্টে, সেখানে কোনো রাজনীতিবিদ নেই, আছে চোর ডাকাত মাফিয়া চক্র। এই মাফিয়া কিভাবে সৃষ্টি হলো, কারা মাফিয়াদের সৃষ্টি করলো? এই মাফিয়া শুধু সাধারণ জায়গা না, প্রশাসনের মধ্যে মাফিয়া আছে। বেনজির কত বড় মাফিয়া হলে চাকরি জীবনে শত শত না হাজার হাজার কোটি টাকার মালিক বনে গেছে। দেশে বেনজির, আজিজ, মতিউর ঘরে ঘরে হাজার হাজার তৈরি হচ্ছে। দেশের সাধারণ মানুষ বাঁচবে কিভাবে প্রশ্ন রেখে তিনি বলেন, যারা কর্ম করে খায় তাদের কর্মসংস্থান কোথায়? তাদের আয় বাড়ছে, তারা তো সরকারি চাকরি করে না। সরকারি চাকরিজীবীদের আয় বাড়ছে। সরকারি চাকরিজীবীরা জনগণের সেবক, জনগণের ট্যাক্সের টাকায় তাদের বেতন ভাতা হয়, কিন্তু আজ চাকরিজীবী দেশের মালিক আর জনগণ সবচেয়ে অসহায়। সীমান্ত হত্যা প্রসঙ্গে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, হাজার হাজার কোটি টাকা দিয়ে অস্ত্র কেনা হয়। সেই অস্ত্র দিয়ে যদি নিজের দেশকে রক্ষা করতে না পারি, তাহলে টাকা দিয়ে অস্ত্র কিনবো কেন? কি কারণে আজ মিয়ানমার লাফালাফি করছে? কই শহীদ জিয়াউর রহমান কিংবা খালেদা জিয়ার সময় তো লাফালাফি করতে পারিনি। পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে কৌশলী আওয়ামী লীগ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রায় 6 মাস পর আবারও রাজপথ দখলে মাঠে নেমেছে আওয়ামী লীগ ও বিএনপি। বিএনপি যার চেয়ারপারসন মুক্তি ও সরকারের দুর্নীতিকে সামনে রেখে সমাবেশের ডাক দিচ্ছে। বিপরীতে আওয়ামী লীগ বলছে 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠান করবে তারাও। দুই প্রধান বিরোধী দলের কর্মসূচির উদ্দেশ্য ভিন্ন হলেও মিলে যাচ্ছে দিন, তারিখ ও সময়। তবে এ নিয়ে কৌশলী আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচির অপবাদ ঘোচাতে তাই বছরব্যাপী প্রতিষ্ঠা বার্ষিকী পালনের ঘোষণা আগেই দিয়ে রেখেছে দলটি। দলটির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিএনপি শূন্য রাজপথ ছেড়ে দিতে নারাজ হাইকমান্ড। সে কারণে বিএনপি সরকার বিরোধী কর্মসূচিকে চ্যালেঞ্জ করে রাজপথে থাকবে আওয়ামী লীগও। তবে পাল্টাপাল্টি কর্মসূচির তকমা যেন না লাগে সে ব্যাপারে সতর্ক থাকবে এবার। পাল্টাপাল্টি কর্মসূচির বিষয়টি মানতে নারাজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও। আওয়ামী লীগ ও বিএনপি কর্মসূচিকে অনেক ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার পাল্টাপাল্টি উল্লেখ করায় এর কড়া সমালোচনাও করেন তিনি। 29শে জুন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের 75তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় সাংবাদিকদের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, আমরা বলেছিলাম বছরব্যাপী উদযাপন করব, সেখানে খবর হয় আমরা নাকি পাল্টাপাল্টি করেছি। গতকাল আমরা সাইকেল র্যালি করেছি। বিএনপির কি কিছু ছিল? তাহলে কেন এই অপবাদ আওয়ামী লীগের বিরুদ্ধে দিচ্ছেন? এ সময় তিনি অগ্রিম সমাবেশেরও ঘোষণা দিয়ে রাখেন। ওবায়দুল কাদের বলেন, আমরা সারা বছর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করব। আমাদের কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত এই কর্মসূচি উদযাপন করা হবে। আগস্ট মাসের পরে জেলা পর্যায়ে সমাবেশ হবে। সে সমাবেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বক্তব্য রাখবেন। এর আগে
সর্বশেষ চলতি বছরের মহান মে দিবসে রাজধানীতে পাল্টাপাল্টি সমাবেশ করে দুই দল। ওই দিন বিএনপি তার সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানারে সমাবেশ করে। অপরদিকে আওয়ামী লীগে তার সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক লীগের ব্যানারে সমাবেশ করে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর 27 জানুয়ারি বিএনপির কালো পতাকা মিছিল করে। এরপর এটাই ছিল দলটির বড় কোনো কর্মসূচি। এরও আগে 2022 সালে জুলাই মাস থেকে বিএনপি তার মিত্রদের সঙ্গে যুগপৎভাবে সরকার পতনের আন্দোলন শুরু করে। তখন থেকে সরকারি দল আওয়ামী লীগও রাজপথ দখলে রাখার ঘোষণা দিয়ে বিভিন্ন কর্মসূচি দিয়ে আসছিল। সে সময় বিএনপি ও তার মিত্রদের সরকার পতনের একদফা আন্দোলনের বিপরীতে আওয়ামী লীগ শান্তি ও উন্নয়ন সমাবেশ করে। বিএনপির বিপরীতে দেওয়া আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে তখন ব্যাপক সমালোচনা হয়। বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি দিয়ে আওয়ামী লীগ সহিংসতাকে উস্কে দিচ্ছে বলেও অভিযোগ তোলেন কেউ কেউ। এর সমালোচনার পরেও রাজপথ ছাড়েনি আওয়ামী লীগ, বরং বিএনপির প্রতিটি কর্মসূচির বিপরীতে আওয়ামী লীগও তার কর্মসূচি অব্যাহত রাখে। 2023 সালের 28 অক্টোবর বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের ডাক দিলে আওয়ামী লীগও বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করার ঘোষণা দেয়। সেদিন বিএনপির মহাসমাবেশকে ঘিরে ব্যাপক নাশকতা, সন্ত্রাস, জ্বালাও পোড়াও হয়। সহিংসতায় মারা যান একজন পুলিশ কনস্টেবলও। এমন চরম উত্তেজনাকর পরিস্থিতিতে পণ্ড হয়ে যায় বিএনপির মহাসমাবেশ। এরপর থেকে নির্বাচন পর্যন্ত কয়েক দফা হরতাল অবরোধের ডাক দিলেও মাঠে নামতে পারেনি বিএনপি। ব্যাপক ধরপাকড়, মামলা ও নেতাকর্মী গ্রেপ্তারের কারণে বিপর্যস্ত ছিল দলটি। ফলে কোনো বাধা ছাড়াই হয়ে যায় নির্বাচন। টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। তবে সে অবস্থা থেকে আবারও রাজপথে আন্দোলন জোরালো করতে চায় বিএনপি। বিপরীতে শূন্য রাজপথ ছেড়ে না দিয়ে মাঠে থাকতে চায় আওয়ামী লীগ। তবে পাল্টাপাল্টি কর্মসূচির তকমা ঘোচাতে এবার কৌশলী আওয়ামী লীগ। আওয়ামী লীগের বিশ্বস্ত সূত্রে জানা যায়, নির্বাচন ও আন্দোলনে ব্যর্থ বিএনপি ও তার মিত্ররা এখন নির্বাচিত সরকার ও দেশকে অস্থিতিশীল করতে নতুন করে মাঠে নামতে চায় দলটি। সে কারণে বিএনপি সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্রকে নস্যাৎ করতে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দলের নেতাকর্মীরাও মাঠে থাকবেন। আওয়ামী লীগের হাইকমান্ড থেকে এই ব্যাপারে ঢাকা মহানগর আওয়ামী লীগ সহ সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের দেওয়া হয়েছে কড়া নির্দেশনা। দলে যে কোনো কর্মসূচিতে ব্যাপক জনসমাগম নিশ্চিত করতে সবাইকে উপস্থিত থাকতে বলা হয়েছে। এছাড়াও দলে ঢাকা মহানগরী এমপি ও অন্যান্য জনপ্রতিনিধিদেরও দলের কর্মসূচিতে সর্বাত্মক অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। পাল্টাপাল্টি সমাবেশ নিয়ে করা এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাচিম বলেন, 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ থেকে আমরা আগেই বছরব্যাপী কর্মসূচি ঘোষণা করেছি। ঐতিহ্যবাহী সাফল্য ও গৌরব গাথার দল আওয়ামী লীগ। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সর্ববৃহৎ এই দলটি তার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বছরব্যাপী উৎসব উদযাপন করছে। নাচিম বলেন, এখন আকস্মিকভাবে বিএনপির সঙ্গে যদি কোনো কর্মসূচি একই দিনে হয়ে যায় তাহলে কি শুধু পাল্টাপাল্টি হবে? এটা তো এমন কোনো সমাবেশ ডাকা হয়নি যে বিএনপি ডেকেছে বলে আমরা ডেকেছি। বিএনপি জামাতের কোনো সেমিনার হলো বা আলোচনা অডিটোরিয়ামে গিয়ে কোনো সভা ডেকেছি, এমন তো না। এরকম ঢাকা শহরে একাধিক দলের একাধিক সভা অতীতেও হয়েছে, তাতে কোনো সংঘাত বা উচ্ছৃঙ্খলা, মারামারি, খুনোখুনি এমন কিছু হয়নি। বিএনপির সভা থেকে আওয়ামী লীগের সভা অনেক দূরে উল্লেখ করে বাহাউদ্দিন নাচিম বলেন, এটা নিয়ে অহেতুক দ্বন্দ্ব বা সংঘাত হওয়ার কোনো সুযোগ নেই। একটি নির্বাচন হয়েছে, নির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে, 6 মাসও হয়নি। এখন এই সরকারকে উৎখাতের কথা যারা বলে তারা ব্যর্থ। সে ব্যর্থতার দায় অন্যভাবে আওয়ামী লীগকে দেওয়ার জন্য বিএনপি কৌশল নিচ্ছে। এই কৌশলকে আমরা পাত্তা দেই না। তিস্তা ইস্যু, শেখ হাসিনা চীন সফরের আগে যে বার্তা দিচ্ছে ভারত। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত মাসের সংক্ষিপ্ত সফরে পরপর দুবার ভারতে গিয়েছিলেন। প্রথমটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টানা তৃতীয় মেয়াদে অভিষেক উপলক্ষে, আর দ্বিতীয়টি ছিল পূর্ব ঘোষিত আনুষ্ঠানিক সফর। শেখ হাসিনার উভয় সফরের রাজনৈতিক গুরুত্ব থাকলেও দ্বিতীয়টি ছিল বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। ওই সফরেই বাংলাদেশ ভারতের মধ্যে বহুল প্রত্যাশিত গঙ্গা পানি চুক্তি নবায়ন সহ প্রায় 10টি সমঝোতা হয়। পাশাপাশি সিদ্ধান্ত হয় তিস্তা নদীর সংরক্ষণ ও ব্যবস্থাপনা প্রকল্পে যুক্ত হবে ভারত। এর জন্য বাংলাদেশে একটি টেকনিক্যাল টিম পাঠানোরও ঘোষণা দিয়েছে নয়াদিল্লি। ভারত সফরে 2 সপ্তাহের মাথায় আগামী 8ই জুলাই চীনে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় দুপক্ষের মধ্যে $500 কোটি ঋণ সহায়তা সহ বিভিন্ন বিষয়ে চুক্তি বা সমঝোতা হবে বলে আশা করা হচ্ছে। সেখানে উঠে আসতে পারে তিস্তা প্রকল্পের কথাও। এই বিষয়টি নিয়ে বিশেষভাবে চিন্তিত ভারত। নয়াদিল্লি চায় না তাদের আরও একটি সীমান্তের কাছে চীনের কোনো ধরনের উপস্থিতি থাকুক। শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে নরেন্দ্র মোদী নিজেই জানিয়েছিলেন, তিস্তা প্রকল্প নিয়ে আলোচনার জন্য শিগগির বাংলাদেশে আসবে ভারতের একটি টেকনিক্যাল টিম। তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে 54 অভিন্ন নদী রয়েছে। আমরা বন্যা ব্যবস্থাপনা, আগাম সতর্কতা, পানীয় জল প্রকল্পে সহযোগিতা করছি।
দীর্ঘদিনের বিরোধ ভারত ও বাংলাদেশের মধ্যে পানি সম্পদ বন্টনের সঙ্গে জড়িত একটি জটিল সমস্যার নাম তিস্তা। পূর্ব হিমালয়ে উৎপত্তি হওয়া নদীটি সিকিম ও পশ্চিমবঙ্গ দিয়ে প্রবাহিত হয়ে রংপুর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। 2011 সালে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং এর আমলে ভারত ও বাংলাদেশের মধ্যে তিস্তার পানি বন্টন নিয়ে একটি সমঝোতা হয়, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আপত্তিতে চুক্তিটি আজও আলোর মুখ দেখেনি। 2020 সালে প্রথমবার তিস্তা সংরক্ষণ ব্যবস্থাপনা প্রকল্পে আগ্রহ দেখায় চীন। গত বছরের ডিসেম্বরে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত এই প্রকল্পে আবারও তাদের আগ্রহের কথা জানান। শোনা যায় আগের চেয়ে অনেক কম খরচে প্রকল্পটি বাস্তবায়নের জন্য নতুন করে প্রস্তাব দিয়েছে বেইজিং। তিস্তা ইস্যু সংবেদনশীলতা এবং এই প্রকল্পে চীন জড়িত হওয়ার সম্ভাবনা উদ্ভূত ভূরাজনৈতিক উদ্বেগে সতর্ক অবস্থান নিয়েছে ভারত। হাসিনা মোদী বৈঠকের পর ভারতীয় পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা বলেছিলেন, অভিন্ন পানি সম্পদের ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ সংবেদনশীল বিষয়। তিনি জানান, ভারতের টেকনিক্যাল টিম তিস্তার পানি পুনরুদ্ধার প্রকল্পের মূল্যায়ন করবে। ভারতীয় সংবাদ মাধ্যমের মতে এটি ভারতের পক্ষ থেকে একটি স্পষ্ট সংকেত যে বাংলাদেশের সঙ্গে আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনায় বেইজিং এ জড়িত হওয়া প্রয়োজন নেই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।